ওকে, তাহলে আজকে আমরা আমাদের কুইক বুকস এর ফার্স্ট ক্লাসটা স্টার্ট করতেছি। আজকে আমরা বেসিক্যালি দেখব যে টপিকগুলো আগে সেই টপিকগুলো সম্পর্কে আগে একটু আলোচনা করে নিই। প্রথমত দেখব হচ্ছে ফিনিশ দ্য কোম্পানি সেটিংস, তারপরে হচ্ছে প্যাকেজ আপগ্রেড এবং ডাউনগ্রেড, সেল সেটিংস, এক্সপেন্স সেটিং, টাইম এন্ড অ্যাডভান্স সেটিংস, কাস্টমাইজ এন্ড ইনভয়েস অ্যাজ ইওর চয়েস, আর হচ্ছে ট্যাক্স সেটিংস। এই 7টা সেটিংস নিয়ে আলোচনা করবো। এখন সেটিংস গুলো কেন আমাদের প্রয়োজন? যখন আমরা একদম ফ্রেশ বা নিউ ক্লায়েন্ট যখন পাবো, তখন সেই ক্লায়েন্ট যখন সাবস্ক্রিপশন দিয়ে কুইক বুকস থেকে প্যাকেজটা কিনবে, কেনার পরে তার কিছু সেটিংস আমাকে করতে হবে। সেই সেটিংস গুলাই আজকে আমরা এক এক করে দেখার চেষ্টা করব। তো সেটিংস দেখার আগে আমি একটু জাস্ট আপনাদের সাথে একটু ড্যাশবোর্ডটা নিয়ে আলোচনা করি। যদিও আপনাদের ভিডিও দিয়ে দিছিলাম ইউজার ইন্টারফেসের নিয়ে, আপনারা ওটা দেখে নিয়েন। তারপরে আমি এখানে আলোচনা করে দিই। এটা হচ্ছে কুইক বুকস এর ড্যাশবোর্ড, এখন নতুন লুকে আসছে। যদি কারো এই লুক না এসে আগের লুকে থাকে, কোনো সমস্যা নাই, একই জিনিস, জাস্ট একটু দেখতে লুকটা চেঞ্জ হয়েছে, আর সবকিছু একই আছে। এটা হচ্ছে প্রথম অপশনটা হচ্ছে প্লাস নিউ আইকন, যেটা থেকে আমরা বলতেছি কুইক ক্রিয়েট অপশন। সে প্লাস নিউর আন্ডারে অনেক কিছু আছে, কাস্টমার প্যানেল আছে, সাপ্লায়ার প্যানেল আছে, টিম রিলেটেড কাজ আছে এবং আদার অন্যান্য কিছু কাজ অ্যাভেলেবেল আছে। তারপরে হচ্ছে বুকমার্ক। বুকমার্ক হইতেছে আমরা আমাদের যে ব্রাউজারে যে বুকমার্ক করে থাকি কিছু জিনিসকে সহজে অ্যাক্সেস নেওয়ার জন্য, সেই কাজটা হচ্ছে বুকমার্কের। তারপরে হচ্ছে ড্যাশবোর্ড, যেটা আমরা এখন অবস্থান করতেছি। এরপরে হচ্ছে রিপোর্ট সেকশন। রিপোর্ট সেকশনের মধ্যে আমরা পাবো হচ্ছে স্ট্যান্ডার্ড রিপোর্ট, কাস্টম রিপোর্ট, ম্যানেজমেন্ট রিপোর্ট, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর মধ্যে ক্যাশ ফ্লো ওভারভিউ, ক্যাশ ফ্লো প্ল্যানার, বাজেট, এই জিনিসগুলো পাবো। তারপর মাই অ্যাপস এর আন্ডারে অনেক গুরুত্বপূর্ণ সেটিংস গুলো আছে, যেমন হচ্ছে প্রথমত অ্যাকাউন্টিং এর আন্ডারে আছে হচ্ছে ব্যাংক ট্রানজেকশন, ইন্টিগ্রেশন ট্রানজেকশন, রিকনসাইল, রুলস, চার্ট অফ অ্যাকাউন্ট, রিকারিং ট্রানজেকশন, মাই অ্যাকাউন্টেন্ট। তারপরে এক্সপেন্স এন্ড বিলের আন্ডারে হচ্ছে এক্সপেন্স ট্রানজেকশন, সাপ্লায়ার, বিল, এগুলা। তারপরে হচ্ছে সেলস এবং গেট পেইড এর আন্ডারে ওভারভিউ, সেলস ট্রানজেকশন, ইনভয়েস, সেলস অর্ডার, পারচেজ সার্ভিস। তারপরে হচ্ছে কাস্টমার হাবের মধ্যে আমি যদি আবার কাস্টমার হাবে চলে যাই, কাস্টমার হাবের মধ্যে অ্যাভেলেবেল আছে হচ্ছে ওভারভিউ, লিড, কাস্টমার, এস্টিমেট, রিভিউ। তারপর টিমের আন্ডারে হচ্ছে এমপ্লয়ি। তারপরে হচ্ছে প্রজেক্টের আন্ডারে হচ্ছে প্রজেক্ট এবং ইনভেন্টরি আন্ডারে ইনভেন্টরি, পারচেজ অর্ডার, সেলস অর্ডার। তারপরে হচ্ছে ট্যাক্স, ট্যাক্সের ওভারভিউ। এরপরে হচ্ছে পিন। পিন করে যদি আপনি কোনো ট্রানজেকশন মানে কোনো অপশনকে যদি রেখে দেন, তাহলে এটা এখানে দেখাবে। আর মোর অপশনের আন্ডারে এক্সপেন্স, বিলিং, গেট সেলস পেইড। আর আপনি চাইলে আপনার নেভিগেশন প্যানেলটাকে কাস্টমাইজ করতে পারেন, আপনার যেটা যে জিনিস দেখার প্রয়োজন সেটা আপনি দেখতে পারেন এখান থেকে। ওকে, আর এই পাশ থেকে দেখেন এখানেও তারা কয়েকটা আপনার ইজি অ্যাক্সেসের জন্য সুবিধা দিছে। অ্যাকাউন্টিং, এক্সপেন্স, পে বিল, গেট সেলস পেইড, কাস্টমার, টিম, প্রজেক্ট, ইনভেন্টরি, ট্যাক্স। তারপরে হচ্ছে মার্কেটিং, মানে আপনি এখান থেকেও সহজে অ্যাক্সেস নিতে পারেন অথবা নেভিগেশন প্যানেল থেকেও যেতে পারেন। তারপর এটা হচ্ছে আপনার টাস্ক এর অপশন। এটা হচ্ছে যদি কোনো কিছু আপনি ইন্টিগ্রেশন করে থাকেন কুইক বুকস এর সাথে। আমাদের লাস্ট ক্লাসে আমরা দেখবো কুইক বুকস এর সাথে বিভিন্ন ধরনের যে সফটওয়্যার আছে, থার্ড পার্টি অ্যাপস আছে, সেগুলোকে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করতে পারি। তারপর হচ্ছে নোটিফিকেশন প্যানেল। এরপরে হচ্ছে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ সেটিং, সেটা হচ্ছে গিয়ার আইকন। এই গিয়ার আইকনের মধ্যেই গুরুত্বপূর্ণ সেটিংস হচ্ছে ইওর কোম্পানি, তারপরে লিস্ট, টুল এবং প্রোফাইল অপশন। ঠিক আছে, এখান থেকে সবথেকে গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টেন্ট সেটিংস, চার্ট অফ অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে অল লিস্ট, প্রোডাক্ট সার্ভিস, রিকারিং ট্রানজেকশন, তারপরে টুলস, ইম্পোর্ট ডাটা, এক্সপোর্ট ডাটা, রিকনসাইল, বাজেটিং। অনেক অপশন আপনারা পাবেন, যে অপশনগুলা কুইক বুকসে 2-3 বার আপনার পাওয়া যায়। ঠিক আছে, 2-3 বার জায়গা পাওয়া যায়। আপনি যে কোনো জায়গাতে যান না কেন, ওই একই জায়গায় আপনাকে নিয়ে যাবে। আমাদের কাজের সুবিধার্থে তারা এভাবে দিয়ে রাখছে। এই যে এখানে একটা ভিডিও টিউটোরিয়ালও দেওয়া আছে। আর এটা হচ্ছে আপনার হেল্পের জন্য, যদি তাদের সাথে কমিউনিকেট করতে চান কুইক বুকস অনলাইনের সাথে, তো আপনারা এই হেল্প বাটনে গিয়ে তাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন। আর এটা হচ্ছে আপনার যে ইমেইল, ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি ওপেন করছেন, ইমেল অ্যাড্রেসটা এখন সবারই মোটামুটি কোম্পানি ক্রিয়েট হয়ে গেছে, তাই না? এখন কোম্পানি ক্রিয়েট হওয়ার পরে একটা আমাদের সবথেকে বড় সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে আমরা লগ ইন কই থেকে করব, তাই না? আমি লগ ইন এটা দেখাই দিই আপনাদেরকে। সবাই কুইক বুকসে সবারই মোটামুটি একটা অ্যাকাউন্ট ওপেন আছে। কুইক বুকস লগ ইন লিখে সার্চ করবেন, যে কোনো ব্রাউজারে, আপনি যে ব্রাউজার ব্যবহার করেন সেই ব্রাউজারে লিখে সার্চ করবেন। এরপরে হচ্ছে যে কোনো একটা ইয়াতে ওপেন করবেন। দেখেন, ওপেন করার পরে সাইন ইন টু কুইক বুকস, কুইক বুকস অনলাইন অথবা আপনার কুইক বুকস অনলাইন অ্যাকাউন্টে, দুইটা যে কোনো একটাই, যে কন্টিনিউ টু সাইন ইন অথবা এখান থেকে লগ ইন, দুইটা যে কোনোটাই দেওয়া যেতে পারে। তো সাইন ইন করলে আপনার
ব্রাউজারে যদি সেভ করা থাকে তাহলে অটোমেটিক্যালি নিবে, না হলে এই যে ডিফারেন্ট ইউজার আইডি দিয়ে আপনাকে লগ ইন করে নিতে হবে। ওকে, তাহলে আমরা আমাদের চলে আসি আবার। তো আজকে বেসিক্যালি আলোচনা করব সেটিংস নিয়ে। একটা কোম্পানি যখন নতুন ভাবে সেট করা হয় তখন কিছু সেটিংস এর প্রয়োজন পড়ে, যদি প্রপারলি সেটিংস না করা হয় তখন দেখা যাবে সেক্ষেত্রে আমাদের কি অনেক ধরনের ঝামেলার সৃষ্টি হতে পারে। তো আমরা সেটিংস এর জন্য চলে যাব আমাদের গিয়ার আইকনে। গিয়ার আইকনে চলে যাব, সেখান থেকে আমাদের সেটিংস অপশনটা পাবো ইওর কোম্পানির আন্ডারে অ্যাকাউন্ট সেটিংস। অ্যাকাউন্টস এন্ড সেটিংস এ চলে যাব। এইখানে কয়েকটা সেটিংস আপনাকে করতে হবে। প্রথমত হচ্ছে কোম্পানি সেটিংস, ইউজার সেটিংস, সেলস সেটিংস, এক্সপেন্স সেটিংস, টাইম সেটিং এবং অ্যাডভান্স সেটিংস। ঠিক আছে, তো সর্বপ্রথম আপনাকে এখানে বলতেছে তারা লোগো দেওয়ার জন্য। এখন এই ইনফরমেশন আজকে থেকে আপনাদের সাথে আমি ফোল্ডার শেয়ার করব। সে ফোল্ডারের মধ্যে দেখবেন আপনারা সব ইনফরমেশন দেওয়া আছে। এই যে একটা লোগো দেওয়া আছে, অ্যালার্গেন লোগো, এটাকে ডাউনলোড করে নেবেন। তারপরে এসে আপনারা এখান থেকে যে পেন্সিল বাটনে ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের লোগোটাকে আপলোড করার জন্য তারা বলবে ম্যাক্সিমাম সাইজ 10 MB দিয়ে ওপেন করে দেন। নেটওয়ার্কের উপরে ডিপেন্ড করে, নেটওয়ার্কের উপরে ডিপেন্ড করে সেটা কি হবে, মানে আর কি একটু দ্রুত আসবে, আবার অথবা একটু টাইম নিতে পারে। ওকে, তো আমার আপলোড কমপ্লিট হয়ে গেছে। তারপরে নেম, নেম যেটা আছে প্রথম দিন যেটা কোম্পানি ক্রিয়েট করার সময় বলছিলাম, অ্যালার্গেন দিয়ে প্রত্যেকের নাম লিখবেন এবং আপনাদের ব্যাচ নাম্বারটা লিখে দিবেন। এরপর আসেন অ্যাড্রেস। অ্যাড্রেসটা আপনাদের ফাইলের মধ্যে দেওয়া আছে অ্যালার্গেন ডাটাবেজের মধ্যে। এখান থেকে আপনারা দেখতে পাবেন অ্যালার্গেন ডাটাবেজের মধ্যে আপনাদের অ্যাড্রেস গুলা এখান থেকে কি দেওয়া আছে। এটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেন। এটা একটু কারেকশন করে নিব, এটা হচ্ছে পোস্টাল কোড। অনেক সময় এগুলা মানে আর কি জেনুইন না দিলেও তারা নিতে চায় না, তো এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। যদি না নেয় কোনো প্রবলেম হবে না। দিয়ে আমি এটাকে সেভ করে দিব। তারপরে হচ্ছে ইমেল, ইমেলটাকে চেঞ্জ করব। আপনাদের ডাটাবেজের মধ্যে ইমেলটা দেওয়া আছে, ইমেলটাকে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বারটা ডাটাবেস থেকে নিয়ে আসবেন। আগে আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। ইউনাইটেড স্টেটস, সেভ করে দিব। তারপরে হচ্ছে ওয়েবসাইট, ওয়েবসাইটটাকে দিয়ে দিলাম। ব্যাক স্পেস দিয়ে এটাকে সেভ করে দিব।
ওকে, তাহলে এবার আমার নিচে এরপরে ইন্ডাস্ট্রি যেটা আগে ছিল, মেডিকেল, হেলথ এন্ড কমিউনিটি সার্ভিস। আর লিগ্যাল ইনফরমেশনের মধ্যে লিগ্যাল ইনফরমেশন যেভাবে আছে ওইভাবে থাক, এটা নিয়ে কোনো চেঞ্জের হাত দেওয়ার দরকার নাই। কাস্টমার ইমেল যেভাবে আছে এই পর্যন্ত। তাহলে আমরা কোন অংশটুকু সেট করলাম? লোগো সেট করলাম, নেম, অ্যাড্রেস, ইমেল, ফোন নাম্বার, ওয়েবসাইট এবং এই কাজগুলো আমরা করলাম। এখন আপনি এটাকে ডান দিয়ে দেন। ডান দিলে আপনার কি সেটিংসের প্রথম অংশটা আপনার সেভ হয়ে যাবে। আবার চলে আসেন, গিয়ার আইকনে চলে যাব, সেখান থেকে অ্যাকাউন্টস এন্ড সেটিংসে যাব। যাওয়ার পরে এরপরে সেটিংসে আমরা যাব, অ্যাকাউন্টস এন্ড সেটিংস এর সেকেন্ড অপশন হচ্ছে ইউজেস। ইউজেস বলতে আমরা কি বুঝবো? ইউজেস আমরা কোন প্যাকেজ ব্যবহার করতেছি বলেন তো? হ্যাঁ, প্লাস প্যাকেজ ব্যবহার করতেছি। তো প্লাস প্যাকেজের আমি বৈশিষ্ট্যগুলো পড়তে বলছিলাম। সেখানে 5 জন বিলেবল ইউজার্স ব্যবহার করা যায়, আমরা এখন একজন ব্যবহার করতেছি। তারপর চার্ট অফ অ্যাকাউন্ট 250টা ব্যবহার করা যায়, এখন পর্যন্ত চার্ট অফ অ্যাকাউন্ট 64টা। তো এটা কই থেকে আসছে? এটা বাই ডিফল্ট কোম্পানি এটাকে সাবস্ক্রাইব করার পরে এটা বাই ডিফল্ট চলে আসবে। তো এই ইউজার সেটিংস আমার কোনো কাজ নেই। এরপর আসেন আমাদের সেলস সেটিংস। সেলস সেটিংসটা হচ্ছে যেটা আমার অ্যাকাউন্ট রিসিভেবল ম্যানেজমেন্টটাকে নিয়ে কাজ করে, সেটা হচ্ছে আমার সেলস সেটিংস। তো আমি প্রথমে সেলস ফ্রম কন্টেন্ট এই ডান পাশের পেন্সিল বাটনে আমি ক্লিক করলাম। প্রথমে তারা বলতেছে প্রেফার্ড ইনভয়েস টার্ম। ইনভয়েস মানে হচ্ছে আমি যখন অন ক্রেডিট কারো কাছে কোনো কিছু সেল করে থাকি, সেটা হচ্ছে আমার ইনভয়েস। তো সেই ইনভয়েসের কিছু শর্ত থাকে, কতদিন মেয়াদে, সেটা বাই ডিফল্ট আকার, পরবর্তীতে চেঞ্জ করা যাবে। এই যে এখান থেকে আপনার ডেট আপনি দিতে পারেন বাই ডিফল্ট, অথবা যদি আপনি চান তাহলে আপনি এখান থেকে অ্যাড নিউতে গিয়ে নতুন করে অ্যাড করতে পারেন। ধরেন আমি যদি দিই 20 days, আমি নাম দিতে পারি নেট 20। দেখেন এখানে নেট 20 নামে কি আরেকটা অ্যাড হয়ে গেছে। তো বাই ডিফল্ট পরবর্তীতে আপনার এটা চেঞ্জ করা যাবে। তারপরে প্রেফার ডেলিভারি মেথড নান থাকবে, শিপিং অফ থাকবে। আরেকটা জিনিস বলে রাখি, আমি সব অপশন এখন আমি ইচ্ছাকৃতভাবে অন করব না, কারণ আমি পরবর্তীতে যখন ওই ক্লাসে যাব সেই ইম্প্যাক্ট গুলা আমাকে ওইখানে বুঝতে হবে। এই জন্য অনেক অপশন আমি এখন অফ রেখে দিব। কাস্টম ট্রানজেকশন নাম্বার অন থাকবে, সার্ভিস ডেট অন থাকবে, ডিসকাউন্টের কলাম থাকবে, ডিপোজিটের কলাম থাকবে, ঠিক আছে, ট্যাগের কলাম থাকবে। ওকে, তারপরে ইনভয়েস পেমেন্টের কোনো কাজ নাই। এরপর আসেন প্রোডাক্ট এন্ড সার্ভিস। ডান পাশে পেন্সিল আইকনে ক্লিক করব, শো প্রোডাক্ট এন্ড সার্ভিস কলাম অন সেলস ফর্ম। সেলস রিলেটেড যে কোনো ফর্মের ক্ষেত্রে আমি চাই প্রোডাক্ট এবং সার্ভিস কলামটা দেখানোর জন্য। শো এসকেইউ নাম্বার। এসকেইউর ফুল ফর্ম কি বলেন তো কেউ একজন? এসকেইউ, হুম, এসকেইউর ফুল ফর্ম কি? স্টক কিপিং ইউনিট। স্টক কিপিং ইউনিটের কলাম যদি দেখতে চাই তাহলে আমরা এটা রাখবো। তারপরে প্রাইস রুল, পরবর্তীতে কোনো রুল অ্যাপ্লাই করতে গেলে আমার এটা লাগবে, এটা অন থাকবে। ট্র্যাক কোয়ান্টিটি অ্যান্ড প্রাইস রেট, আমি কোয়ান্টিটি এবং প্রাইস রেট গুলাকে আমি অন রাখবো, কারণ আমি চাই এগুলাকে ট্র্যাক করতে। ট্র্যাক কোয়ান্টিটি, ইনভেন্টরি কোয়ান্টিটি অন হ্যান্ড, হাতে কত আছে সেটাকে আমি ট্র্যাক করতে চাই, তো এই অপশনটা অন থাকবে। তারপর ইনভেন্টরি ভ্যালুয়েশন মেথড, অনেক মেথড পরে আসছেন, ফিফো মেথড, লিফো মেথড, ওয়েটেড অ্যাভারেজ, সিম্পল অ্যাভারেজ, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস এগুলো ব্যবহার করা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড, মানে আগের মাল আগে বিক্রিত হবে বা চলে যাবে। তো ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড। তারপর ট্র্যাক ইনভেন্টরি ফর সেলস চ্যানেল, এই অপশনটা অন থাকবে। আপনার ক্লায়েন্টের যদি ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে সে যদি বিজনেস করে থাকে, যেমন সে অনলাইন বিজনেস করতে পারে, অ্যামাজনে করতে পারে, শপিফাইতে করতে পারে, দারাজে করতে পারে, ঠিক আছে, যে কোনো মাধ্যমে সে যদি প্রোডাক্ট সেল করে থাকে, তখন ওই সেলস চ্যানেলের সাথে আপনার সরাসরি কানেক্ট করার প্রয়োজন পড়ে। তো যেহেতু আমাদের কাছে এখন নাই, আমরা অপশনটাকে অফ রেখে দিব। তারপর আসেন প্রোগ্রেস ইনভয়েসিং, এই অপশনটা আমি অফ রেখে দিব, পরবর্তীতে অন করব। এটা হচ্ছে একটা এস্টিমেট থেকে যখন এক বা একাধিক ইনভয়েস আমি ক্রিয়েট করব, সেটা তখন আমি এটাকে অন করে দেখাবো। তারপরে মেসেজের কোনো প্রয়োজন নাই। রিমাইন্ডার, রিমাইন্ডার হইতেছে ওয়ান কাইন্ড অফ অ্যালার্ম, ঠিক আছে, আপনি রিমাইন্ডার সেট করে দিতে পারেন আপনার ডিউ ডেটের আগে, যাতে আপনার কাস্টমারের কাছে একটা রিমাইন্ড যাইতে পারে ডিউ ডেটের সময়, ডিউ ডেটের পরে গিয়ে আপনার যাতে রিমাইন্ডারটা যায়, সেই হিসাবে আপনি সেটাকে সেট করে দিতে পারেন। কিভাবে? এই দেখেন রিমাইন্ডার ওয়ান, আমি এটাকে জাস্ট এখান থেকে অন করে দিব। আপনি এখানে বলে দিতে পারেন কয়দিন আগে
ধরলাম হচ্ছে তার কাছে 2 দিন আগে কি যাবে, একটা মেসেজ যাবে ডিউ ডেটের আগে। মেসেজটা কি, এই যে এখানে আপনি চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করে লিখে নিতে পারেন। ঠিক আছে, তার সাবজেক্ট কি হবে, ইমেলের গ্রেটিংটা কি হবে, সবকিছু এখানে দেওয়া আছে। তারপর একটা সেট করতে পারেন, সেটা হচ্ছে ডিউ ডেটের সময়, মানে যেদিন ইনভয়েসের মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে সেই দিন আপনি একটা মেসেজ পাঠাতে পারেন। আরেকটা অপশন হইতে পারে আপনার ডিউ ডেটের পরে, ডিউ ডেটে ধরলেন 5 দিন পরে গিয়ে তার কাছে আরেকটা মেসেজ যাবে। ঠিক আছে, তো এইভাবে করে আপনারা রিমাইন্ডার সেট করতে পারেন। তো আপাতত পক্ষে আমার কোনোটাই প্রয়োজন নাই, আমি অফ রেখে দেব। তারপরে আসেন পোস্ট ইনভয়েস অবলিক ফিডব্যাক সার্ভে। কুইক বুকস অনেক সময় আপনার কাছ থেকে সার্ভে চায়, যে কুইক বুকস ব্যবহার করে আপনি কেমন ফিল করতেছেন। আপাতত পক্ষে এই সার্ভের কোনো কাজ নাই, এটা অফ থাকুক। তারপরে অনলাইন ডেলিভারি কোনো প্রয়োজন নাই। স্টেটমেন্ট, আমরা চাই পরবর্তীতে স্টেটমেন্ট, কাস্টমারের স্টেটমেন্ট দেখার জন্য, তো এই অপশনটা অন থাকবে। এরপরে আসেন এক্সপেন্স সেন্টার। এক্সপেন্স সেন্টার আমার মূলত প্রয়োজন হয় হচ্ছে আমার অ্যাকাউন্টস পেয়েবল ম্যানেজমেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, এতক্ষণ সেলস প্যানেল আমরা কাজ করলাম, সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রয়োজন ছিল, আর এক্সপেন্স সেন্টারটা আমার প্রয়োজন হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ম্যানেজমেন্টের ক্ষেত্রে। তো প্রথম অপশনটাকে যদি আমি এডিটের প্যানেলে চলে যাই, শো আইটেম টেবিল অন এক্সপেন্স অ্যান্ড পারচেজ ফর্ম, আইটেম টেবিলটা দেখাবে পারচেজ রিলেটেড ফর্মে, অবশ্যই এটা অন থাকবে। শো ট্যাগ ফিল্ড অন এক্সপেন্স অ্যান্ড পারচেজ ফর্ম, এই অপশনটা অন থাকবে। ট্র্যাক এক্সপেন্স অ্যান্ড আইটেম বাই কাস্টমার, ঠিক আছে, এটা আমি অন রাখবো। তারপর মেক এক্সপেন্স অ্যান্ড আইটেম বিলেবল, এই অপশনটা অফ থাকবে। এই অপশনটা অনেক ইন্টারেস্টিং জিনিস, জাস্ট একটু ধারণা দিয়ে রাখি। আমি একজনের কাছ থেকে একটা প্রোডাক্ট কিনছি, অ্যাট দ্য সেম টাইম আমি এই প্রোডাক্টটা আরেকজনের কাছে প্রফিটে সেল করে দিছি, তো সেই ক্ষেত্রে আমি মেক এক্সপেন্স এন্ড আইটেম বিলেবল অপশন কাজ করব। তারপর ডিফল্ট বিল পেমেন্ট টার্ম, আমি সাধারণত কতদিন পর পর টাকা পরিশোধ করি আমার যে পাওনাদার আছে তাদেরকে, আমি এটাকে ডিফল্ট আকারে সেট করে দিতে পারি 30 দিন, পরবর্তীতে এটা চেঞ্জ করা যাবে। তারপরে পারচেজ অর্ডার অবশ্যই অন থাকবে। কাস্টম ট্রানজেকশন নাম্বার এটাকে অন রেখে দিব। আর মেসেজ অপশনে যা যা আছে একইভাবে থাকো, কোনো সমস্যা নাই। আমি এটাকে সেভ করে দিলাম। তারপর আসেন টাইম সেটিংস। টাইম সেটিংসটা ইম্পর্টেন্ট হচ্ছে আপনার প্রতিষ্ঠানে এমপ্লয় ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনার টাইম সেটিংসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সর্বপ্রথম আমি পয়েন্টে যদি আসি, জেনারেল ফার্স্ট ডে অফ ওয়ার্ক উইক, বলেন তো ইউএস এর ফার্স্ট ডে অফ ওয়ার্ক উইক কোন? এখানে তো সানডে দেওয়া আছে। কোনটা হবে বলেন, নাকি স্যাটারডে? ফ্রাইডে কোনো দেশের আছে? হ্যাঁ, কোনো দেশের ফার্স্ট উইক ফ্রাইডে আছে? ফার্স্ট ডে অফ ওয়ার্ক উইক ফ্রাইডে নাই কোনো কান্ট্রি? ওকে, মানডে থেকে কাজ স্টার্ট হয়। আমাদের দেশে যেরকম কি সানডে থেকে কাজ স্টার্ট হয়, ওই দেশে মানডে থেকে। তারপর হচ্ছে টাইমশিট। টাইমশিট দুইটা আমার এই জন্য প্রয়োজন, আমার এমপ্লয় যদি কোনো সার্ভিস প্রদান করে বা প্রোভাইড করে বা এমপ্লয় ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই দুটো অপশন আমার লাগবে। এরপর আসেন সবথেকে গুরুত্বপূর্ণ সেটিং, সেটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসটা অনেক গুরুত্বপূর্ণ, আপনার পুরা এই ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারে পুরো সিস্টেমটা এটা নিয়ে কাজ করবে। তো সর্বপ্রথম আসেন অ্যাকাউন্টিং মেথড। অ্যাকাউন্টিং এর কয়টা মেথড আছে? বাকিরা দিয়ে কোনো সাউন্ড নেই। হ্যাঁ, অ্যাকাউন্টিং এর কয়টা মেথড আছে? কি কি মেথড? কেউ ডিফারেন্স বলেন আমাকে। মানে কখন ক্যাশ পেমেন্ট আর রিসিভ এটা ইট ডাজন্ট ম্যাটার। আর ক্যাশের ক্ষেত্রে ট্রানজাকশন রেকর্ড করব যখন আমার ক্যাশটা রিসিভ হবে বা পেমেন্ট করব। মেইন ডিফারেন্স এটা। হ্যাঁ, আচ্ছা। তো এখানে দেখেন আমি যখন আই বাটনে ক্লিক করছি তখন তার একটা লেখা আপনাকে শো করতেছে, চুজ অ্যাক্রুরাল টু রিপোর্ট ইনকাম হোয়েন ইউ বিল এ কাস্টমার, চুজ ক্যাশ টু রিপোর্ট ইনকাম হোয়েন ইউ রিসিভ পেমেন্ট ফ্রম এ কাস্টমার। মানে যখনই আপনি কাস্টমারের কাছ থেকে শুধু কি পাচ্ছেন, বিল পাচ্ছেন, তখন আপনি অ্যাক্রুরাল সিস্টেম ব্যবহার করেন। আর যখন কাস্টমারের কাছ থেকে রিসিভ পেমেন্ট পাচ্ছেন তখন আপনি ক্যাশ সিস্টেম ব্যবহার করেন। ইফ ইউ আর নট শিওর, কনসাল্ট ইউর অ্যাকাউন্টেন্ট। যদি আপনি শিওর না হয়ে থাকেন আপনার বিজনেসটা কি রিলেটেড,
তখন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টেন্টের সাথে কনসার্ন করতে বলতেছে। তো সর্বক্ষেত্রে আমরা অ্যাক্রুয়াল বেস মেথড করে থাকি। যখনই আমার ট্রানজেকশন হবে তখনই আমি সেটাকে রেকর্ড করব। ঠিক আছে? তো এটা অ্যাক্রুয়াল বেস থাকবে। এরপর আসেন অ্যাকাউন্টিং এর আন্ডারে। এবার বলেন ফার্স্ট মান্থ অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার ইউএস এর ক্ষেত্রে ফার্স্ট মান্থ অফ ফাইন্যান্সিয়াল ইয়ার ফর ইউএসএ কোন মান্থ বলেন? আগে বাংলাদেশেরটা বলেন। জুলাই। হ্যাঁ, কে বলেন একটু শুনি তো ভাই। কি কি আর্থিক বছর কোনোদিনও দুইটা হয়? দুইটা সিস্টেম, একটা হইতেছে ক্যালেন্ডার ইয়ার, একটা হইতেছে ফিনান্সিয়াল ইয়ার। ক্যালেন্ডার ইয়ারে কেউ ইয়া করে না, নর্মালি ফাইন্যান্সিয়াল ইয়ারেই করে। জুলাই থেকে জুন, জুলাই টু জুন। ইউকে এর যেমন আপনি করতে যাবেন মার্চ, সরি এপ্রিল টু মার্চ। আর যখন ইউএস এর করতে যাবেন তখন অক্টোবর থেকে স্টার্ট হবে, পরবর্তী বছরে সেপ্টেম্বরে শেষ হবে। আপনি চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন, সব কিছু গুগলে আছে। ওকে, তাহলে ফার্স্ট মান্থ অফ দ্য ট্যাক্স ইয়ার, তাহলে ওই মাস থেকে আমি ট্যাক্স ক্যালকুলেশন করা শুরু করব। তারপর অ্যাকাউন্টিং মেথড অ্যাক্রুয়াল থাকবে। এই যে ক্লোজ দ্য বুকস, এই অপশনটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিকিউরিটি অপশন। ধরেন এই অপশনটাকে ক্লায়েন্ট অন করে আমার কাছে সেই অ্যাকাউন্টটা হ্যান্ড ওভার করলো। এই অপশনটা অন করার মানে হচ্ছে আমি প্রিভিয়াস ইয়ারে গিয়ে কোনো ধরনের কাজ আমি করতে পারবো না। ধরেন প্রিভিয়াস ইয়ারে কোনো একটা ঝামেলা হয়েছে বা কোনো একটা ইস্যু আমার সামনে ধরা পড়ছে, এখন আমি গিয়েই হঠাৎ করে সেটাকে চেঞ্জ করতে পারবো না। ক্লায়েন্টের পারমিশন নিয়ে এসে আমাকে কাজটা করতে হবে। এই যে দেখেন ক্লোজিং ডেট, এটা সেট করে দেওয়ার পরে এখানে দুটো অপশন, একটা হচ্ছে অ্যালাউ চেঞ্জেস আফটার ভিউইং এ ওয়ার্নিং, যখনই আপনি চেঞ্জ করতে যাবেন আপনার ক্লায়েন্টের কাছে সেটা ওয়ার্নিং চলে যাবে। আর অ্যালাউ চেঞ্জেস আফটার ভিউইং এ ওয়ার্নিং এন্ড এন্টারিং পাসওয়ার্ড, মানে ক্লায়েন্ট একটা পাসওয়ার্ড সেট করে দিবে, পরবর্তীতে গিয়ে আপনাকে সেই পাসওয়ার্ডটা দিয়ে তারপরে আপনাকে প্রিভিয়াস ইয়ারে চেঞ্জ করতে হবে। তো এটা এজ এ সিকিউরিটি পারপাস আপাতত পক্ষে অফ থাকবে, দিয়ে আমি এটাকে সেভ করব। তারপর আসেন কোম্পানি টাইপ, যেটা আমরা দিয়ে আসি পার্টনারশিপ। দেখেন আপনাদের ফোল্ডার যেটা আমি শেয়ার করব সেখানেও কিন্তু দেওয়া আছে, এটা হচ্ছে পার্টনারশিপ বিজনেস। এই যে পার্টনারশিপ বিজনেস, ঠিক আছে, এটা হচ্ছে পার্টনারশিপ বিজনেস। তারপর আসেন চার্ট অফ অ্যাকাউন্ট। চার্ট অফ অ্যাকাউন্ট বলতে আমরা বুঝি হচ্ছে সেটা লেজার অ্যাকাউন্ট, ঠিক আছে, যেটা আমরা প্রতিদিন আমাদের বিজনেসে মেনটেন করে থাকি। ঠিক আছে, তো এনেবল অ্যাকাউন্ট নাম্বার, এখন অ্যাকাউন্টের নাম্বার যদি থাকে আমাদের জন্য সুবিধা হয় কি, খুঁজে পেতে সুবিধা হয়। যেমন ক্যাশ 1000, তারপর ব্যাংক 1001, তারপর অ্যাকাউন্ট রিসিভেবল 1002, তারপর অন্যান্য অ্যাসেট 1003, 4, এইভাবে তারপর লায়াবিলিটি 2, 3 দিয়ে শুরু করলে আমাদের খুঁজে পেতে সুবিধা হয়। তো আমরা কি করব, এনেবল অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারটা দিব, নাম্বারটা শো করাবো। এই যে এই জন্য এই চেক বক্সে আমাকে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, আর ডিসকাউন্ট রিলেটেড কোনো কিছু থাকলে সেটা অটোমেটিক্যালি কি ডিসকাউন্টের গিভেন অপশনে সেটাকে চেঞ্জ করে নেবে, প্লাস মাইনাস করে নেবে। তারপর আসেন ক্যাটাগরি। ক্যাটাগরি অপশনটা আমরা এখনই কোনো কাজ করব না। ক্যাটাগরি অপশন খেয়াল করেন, ক্যাটাগরির মধ্যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ক্লাস, একটা লোকেশন। আমাদের ওই ক্লাসে গিয়ে আমরা এই কাজটা করব। জাস্ট একটু আইডিয়া নিয়ে রাখেন, ক্লাস এবং লোকেশন। আপনারা এখানে তো সুপার শপে অনেকেই মানে আর কি কেনাকাটা করেন, তাই না? এমন কেউ আছেন সুপার শপে কেনাকাটা করেন নাই? এনিওয়ান? একটা পেন্সিল হইলেও তো কিনতে গেছেন, তাই না? তো সুপার শপের মধ্যে বিভিন্ন ধরনের ডিভিশন থাকে, যেমন হচ্ছে কি মাদার্সদের জন্য একটা, তারপরে জেন্টস ওমেন্সদের জন্য একটা, পারফিউমের জন্য একটা, গ্রোসারি আইটেমের জন্য একটা, তারপরে স্টেশনারির জন্য একটা। এই যে প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা কেন থাকে বলতে পারবেন? হ্যাঁ, বুঝে নাই? আপনাদের জন্য সহজে খুঁজে পাওয়া যায়, কিন্তু তাহলে বিজনেসের যারা এই আউটলেটটা দিছে বা এই ব্যবসা দিছে তাদের কি লাভ? ইনভেন্টরি ম্যানেজমেন্ট না, আরেকটা বলেন। ওটা তো মার্কেটিং পলিসি ভাই, আমি অ্যাজ এন অ্যাকাউন্টিং এর পারপাস আমি বলতেছি। আর মোর ক্লোজার, যাচ্ছেন কাছাকাছি যাচ্ছেন, বলেন। আর একটু চিন্তা করেন, ইনভেন্টরি একটা ঠিক আছে, হিসাব রাখার সুবিধা এটা ঠিক আছে, আর বাকিরা যেটা বললাম মার্কেটিং এটাও ঠিক আছে, কিন্তু আরেকটা মুখ্য উদ্দেশ্য আছে। হ্যাঁ, পারচেজ অর্ডার। পারচেজ অর্ডার কেন? ও আচ্ছা আচ্ছা, মানে আর কি পুনরায় যাতে পারচেজ অর্ডার দিতে পারে সেজন্য। ওকে,
আর কাছাকাছি হচ্ছে নেক্সট। তো আমি বলি একটা জিনিসের জন্য, সেটা হচ্ছে রেলিভেন্ট কস্ট করছিলেন কোনো সময় ইউনিভার্সিটি লাইফে? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মধ্যে একটা চ্যাপ্টার ছিল রেলিভেন্ট কস্টিং। সেই রেলিভেন্ট কস্টিং এর মিনিংটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা ডিভিশন ইন্ডিভিজুয়াল করার মানে এটাই যে আপনার প্রত্যেকটা ডিভিশনের লাভ লস কত হয়েছে সেটাকে আইডেন্টিফাই করা। ঠিক আছে? ধরেন এই যে এখানে ধরেন স্বপ্ন আছে, তাদের অনেকগুলা সেকশনের মধ্যে দেখবেন একটা সেকশন নাই হয়ে গেছে। তারা কি করে? তাদের ওই সেকশনে কত লাভ লস হচ্ছে সেটাকে তারা মেজারমেন্ট করে। যদি লস হয় তাহলে তো আর সেই ইয়েটা তারা রাখবে না, তাই না? ওইখানে যেটা বেশি চলবে সেটাই তারা কি বেশি ইনভেস্ট করবে, বেশি পরিমাণ মানে আর কি সার্ভিস দেওয়ার চেষ্টা করবে। তো ওই জন্য ক্লাস বা ইয়াটাকে আপনার ক্যাটাগরিটাকে আপনার ট্র্যাক করার প্রয়োজন পড়ে। তারপরে হচ্ছে লোকেশন। এখন ভিন্ন ভিন্ন লোকেশনে বা ভিন্ন ভিন্ন আউটলেটে তাদের প্রফিট এন্ড লস কত হয়েছে সেই সম্পর্কিত জানার জন্য আপনার ট্র্যাক এবং করার প্রয়োজন পড়ে। তো এই ট্র্যাক ক্লাস এবং লোকেশন আপাতত পক্ষে আমার অফ থাকবে। আর অটোমেশন, এখন আসেন অটোমেশন বলতে আমরা কি বুঝি বলেন তো? অটোমেশনের বাংলা কি? অটোমেশনের স্বাভাবিক বাংলা কি আমি সেটা জানতে চাইছি। আচ্ছা, স্বয়ংক্রিয়, এটা মোটামুটি কাছাকাছি নিলাম। তো অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে অটোমেশন ভালো না খারাপ? কে কে ভালোর পক্ষে আছেন একটু হাত তোলেন দেখি। আর কে কে আছেন খারাপের পক্ষে? কেউ নাই? নাকি বাকিরা কনফিউজড এখনো? ভালোর আচ্ছা, ভালোর পক্ষে কি কি রিজন বলো? আচ্ছা, আপনি না বললেন যে লাইক একটা বেসিসে যেটা বললেন ওইটার বেসিসে বলছি যে স্বয়ংক্রিয় থাকলে তো না, রেকর্ডিংটা হ্যাঁ রেকর্ডিংটা মানে আর কি ইজি স্মুথ হয়ে যায়। এখন পর্যন্ত যত এআই বের হয়েছে, এআই এর মধ্যে চ্যাট জিপিটি আমরা জানি, জেমিনাই জানি, কোপাইলট জানি, তাই না? তারপরে আরো অনেক এআই টুলস আছে। তারা কিন্তু 100% এখন পর্যন্ত অ্যাকাউন্টিংটাকে ক্র্যাক করতে পারে। 100% না, 60% ইন অ্যান অ্যাভারেজ। 100% এখনো তারা যাইতে পারেনি। তো অনেকে যারা চিন্তা করে যে হ্যাঁ এআই আমাদেরকে রিপ্লেস করে দিবে, ভাই এআই কোনোদিনও অ্যাকাউন্টেন্টদেরকে রিপ্লেস করতে পারবে না যদি অ্যাকাউন্টেন্ট নিজেকে আপডেট রাখে, রুলস এন্ড রেগুলেশন গুলো যদি তারা মেনটেন করে চলে। এটা কোনোদিনও পসিবল না। এটা যদি প্রোগ্রামিং এর কোনো জিনিস হইতো বা দেখা গেল যে কোডিং রিলেটেড হইতো, তখন সেক্ষেত্রে সেটাকে রিপ্লেস করে দিতে পারো। কারণ এআই ওই জিনিসগুলাকেই আমাদেরকে দিবে যেটা ইন জেনারেল পাওয়া যায় বা অ্যাভেলেবেল আছে সেটা দেয়। তো অটোমেশন আসলে ভালো না, কোনো জিনিসের অটোমেশন কোনোটাই ভালো হওয়া উচিত না। ঠিক আছে? অটোমেটিক দেখেন এখানে কেন আমি বলছি এটার উপরে দেখেন, এখানে পড়লে বুঝতে পারবেন। প্রিফিল প্রম্পটস উইথ প্রিভিয়াসলি এন্টার্ড কন্টেন্ট। যখন আপনি একটা কাজ করা শেষ করছেন, আবার পরবর্তীতে সেম কাজটা করতে গেলে আগের ডাটাগুলো যদি থাকে তাহলে কি এটা কি ভালো দেখা যাবে? আপনাকে সেগুলোকে ইরেজ করে আবার কাজ করতে হবে না? ধরেন আপনি একটা ইনভয়েস করলেন একজনের নামে, মিস্টার জনের নামে আপনি একটা ইনভয়েস করলেন। পরবর্তীতে আরেকটা ইনভয়েস করতে যাবেন, তখন দেখবেন যে আবার ওই জনের যা যা করছেন সব আবার রয়ে যাবে। তাহলে এটা কি ভালো আপনার জন্য? হ্যাঁ? তো এই অপশনটা আমরা আপাতত পক্ষে অফ রাখবো। তারপর অটোমেটিক্যালি ইনভয়েস আনবিল্ড অ্যাক্টিভিটি, মানে অটোমেটিক্যালি ইনভয়েসটা আনবিল্ড আকারে হয়ে যাবে, এই অপশনটা অফ থাকবে। অটোমেটিক্যালি অ্যাপ্লাই বিল পেমেন্ট, আপনাদের বিকাশে তো একটা অপশন আছে, কি অপশনটা যেন? অটোপে আছে না? কয়জন অটোপে অপশন ব্যবহার করেন দেখি, অনেস্টলি হাত তুলেন। কয়জন অটোপে অপশন ব্যবহার করেন? একজন মাত্র আসছে। আমরা বাঙালি, ঠিক আছে? আমরা কোনোদিনও অটোপে অপশন আমাদের হাজার সুবিধা থাকলে আমরা ব্যবহার করবো। কিন্তু টাকা পাওয়ার ক্ষেত্রে যদি হয় তখন ঠিকই আগে সবার আগে ওটাই অন করে বসে থাকবো। তো অটোমেটিক্যালি অ্যাপ্লাই বিল পেমেন্ট, আমি চাই না যে কোনো একটা বিলের টাইম হয়ে যাচ্ছে বিলের টাকা পরিশোধ করার জন্য, তো এই অপশনটাও অফ থাকবে। তো অটোমেটিক আসলে কোনো জিনিস ভালো না, ট্রানজেকশন রেকর্ড হবে বাট সেটা অবশ্যই দেখে শুনে। ঠিক আছে? ওকে, তারপর আসেন প্রজেক্ট। যদি আপনার কোম্পানি কোনো প্রজেক্টের রিলেটেড কোনো কাজ করে থাকে সেক্ষেত্রে এটা অন থাকবে। এরপর আসেন ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, হোম কারেন্সি। আমাদের ইউনাইটেড স্টেটের কারেন্সি কি? এটা সবাই ভালোই জানে, ইউএসডি। তারপর আসেন মাল্টি কারেন্সি। মাল্টি কারেন্সি অপশনটা আমি এখন অন করব না, মাল্টি কারেন্সির একটু প্রবলেম আছে আবার অসুবিধাও আছে।
জিনিসটা হচ্ছে মাল্টি কারেন্সি যদি আপনি একবার অন করে দেন তাহলে এই অ্যাকাউন্টের জন্য আর সেটাকে অফ করতে পারবেন না। তারপর মাল্টি কারেন্সি যদি আপনি অন করে দেন তাহলে আপনার হোম কারেন্সি যেটা আপনি দিছেন সেটা লক হয়ে যাবে। ঠিক আছে? তারপর এক্সট্রা করে কিছু ফিল্ড আসবে, কলাম আসবে, তারপর কিছু ফিচার যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো মাল্টি কারেন্সি কখনো অপশন অন করবেন যখন আপনার ক্লায়েন্টের ডিফারেন্ট ফাইন্যান্সিয়াল কারেন্সিতে তার বিজনেসটা থাকবে। মানে অনেকগুলো কারেন্সিতে সেই বিজনেস করে, যেমন এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, ই কমার্সের বিজনেস, তারা ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্সিতে ব্যবসা করে, কিন্তু তারা হিসাব রাখে একটা কারেন্সিতেই, হোম কারেন্সিতে। ঠিক আছে? তো এই অপশনটা অফ থাকবে। ওকে, এরপরে আসেন আদার প্রেফারেন্সে যদি চলে যাই। ডেট ফরম্যাট, এক একটা দেশের ডেট ফরম্যাট এক এক রকম। বাংলাদেশে কি ডেট, মান্থ, ইয়ার, তাই না? বাইরের দেশে এক একটা দেশে এক এক রকম ভাবে দেওয়া থাকে। আমি ইউএস এরটা মনে হয় এখানে দিয়ে দিছি। এই যে মান্থ, ডেট, ইয়ার, বা আপনার গুগল থেকেও নিতে পারবেন। এখান থেকে সিলেক্ট করে মান্থ, ডেট, ইয়ার, তারপর কারেন্সি ফরম্যাট, আগে কারেন্সি চিহ্ন থাকবে, তারপরে অ্যামাউন্ট থাকবে। কাস্টমার লেভেল, এটা নিয়ে আমার টেনশনে কিছু নাই, যেটা আসুক বাই ডিফল্ট আসুক। ওকে, এরপরে দেখেন তিনটা ওয়ার্নিং। ওয়ার্ন মি ইফ ডুপ্লিকেট চেক নাম্বার ইজ ইউজড। ধরেন আপনি আগে একটা চেক নাম্বার ব্যবহার করছেন 2, এখন আপনি যদি ব্যবহার করতে যান আবারও 2 পরবর্তীতে, তাহলে সে আপনাকে ওয়ার্নিং দিবে। তারপরে ওয়ার্ন মি ইফ আই এন্টার এ বিল নাম্বার দ্যাট অলরেডি বিন ইউজড ফর দ্য সাপ্লায়ার। মানে আপনি আগে একটা বিল নাম্বার ব্যবহার করছেন, সে বিল নাম্বার যদি পরবর্তীতে আবার ব্যবহার করতে চান, সে আপনাকে ওয়ার্নিং দিবে। ওয়ার্ন মি ইফ ডুপ্লিকেট জার্নাল নাম্বার ইজ ইউজড। যদি আপনি সেম জার্নাল নাম্বার আবার ব্যবহার করতে চান, তাতেও সে আপনাকে ওয়ার্নিং দিবে। তো এই তিনটা অপশন আমরা অন রাখবো। সাইন মি আউট ইফ ইনএক্টিভ ফর, যদি 1 ঘন্টা ধরে আপনি যদি কোনো কাজ না করেন, ধরেন 1 ঘন্টা আপনি এখানে বসে আছেন, আপনি অন্য যে কোনো ব্রাউজারে চলে গেলেন, গিয়ে আপনি আপনার মতো কাজ করতেছেন, 1 ঘন্টা পর অটোমেটিক্যালি এই অ্যাকাউন্টটা কি হয়ে যাবে, সাইন আউট হয়ে যাবে। আবার আপনাকে লগ মানে আর কি পাসওয়ার্ড দিয়ে আবার ওপেন করতে হবে। তো এগুলো হচ্ছে আমার টোটাল সেটিংস। আমি এটাকে ডান দিব। আর সবসময় মনে রাখবেন, সেটিংস যে কোনো সেটিংস করার পরে একবার একটু রিলোড দিয়ে নেওয়ার। কারণ যদি রিলোড দিয়ে না নেন, অনেক সময় দেখা যাবে সেই সেটিংসটা প্রপারলি আপনার অ্যাকাউন্টে আসবে না। ঠিক আছে? ওকে, তো আমাদের প্রথম যে পার্টটা সেটিংস এর পার্ট। এখন আসেন এখান থেকে অ্যাসাইনমেন্টে কি জমা দিবেন সেটা আমি একটু বলে দিই। স্ক্রিনশট দিবেন, প্রত্যেকটা প্যানেলের স্ক্রিনশট দিবেন। এখন সেটা এমন যাতে না হয়, মানে এক পেজে আনার চক্করে এরকম যাতে না হয়ে যায়, কেমন? ঠিক আছে, এরকম যাতে না হয়। দেখেন, আসুক 2 পেজে আসুক, স্বাভাবিকভাবে যেটা থাকবে সেভাবে আর কি। আপনি 2 পেজ বা 3 পেজ যেভাবে আসবে, বারবার বলে দিচ্ছি, অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন আপনি একজন অ্যাকাউন্টেন্ট অর একজন অডিট অফিসার হিসেবে, কিভাবে আপনি চান সেই হিসেবে আপনাকে অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করবেন। তাহলে আসেন এরপরে আমাদের ফিনিশ কোম্পানি সেটিংস, তারপর সেল সেটিংস, এক্সপেন্স সেটিংস, টাইম এন্ড অ্যাডভান্স সেটিংস শেষ হয়ে গেছে। টাইম এন্ড অ্যাডভান্স সেটিংস কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা দেখব হচ্ছে আমাদের প্যাকেজ আপগ্রেড এবং ডাউনগ্রেড। তো অ্যাসাইনমেন্ট গুলো প্রত্যেকটা প্যানেলে দিবেন। এরপর আসেন প্যাকেজ আপগ্রেড এবং ডাউনগ্রেড জিনিসটাকেই একটু আমরা যদি বোঝার চেষ্টা করি। আমরা প্রথম দিন যখন কুইক বুকস এর মানে আর কি যখন 30 ডেজ এর ট্রায়াল ভার্সনটা আমরা নিয়ে আসছিলাম, তখন সেক্ষেত্রে আমরা প্যাকেজ দেখে আসছি, তাই না? প্যাকেজ গুলো বেশ কয়েকটা প্যাকেজ ছিল। একটা হচ্ছে, আমি প্রাইসিং এ চলে যাই। আচ্ছা, প্রাইসিং এ গেলে আমি দেখতে পাবো সিম্পল স্টার্ট, এসেনশিয়াল, প্লাস এবং অ্যাডভান্স, তাই না? এখন আপনার বিজনেসের পারপাসে আপনার ক্লায়েন্ট অনেক সময় আহ, সেটাকে বাড়াইতে পারে অথবা কমাইতে পারে। ঠিক আছে, সব থেকে মোস্ট পপুলার কুইক বুকসও বলতেছে প্লাস। প্লাস ইউজার সব থেকে বেশি কুইক বুকসে। ঠিক আছে? আচ্ছা, তো এখন আপনার এটা প্লাসের অ্যাকাউন্ট, তাই না? প্লাসের অ্যাকাউন্ট, এখন আপনি যদি চান আপনি প্লাস থেকে অ্যাডভান্সে যেতে পারবেন, বা অ্যাডভান্স থেকে আবার অন্যান্য অপশনে যেতে পারবেন। কিভাবে? সেটা হচ্ছে গিয়ার আইকন থেকে
চলে যাবেন সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং অপশনে। গিয়ার আইকন থেকে সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং অপশনে চলে যাবেন। এখান থেকে দেখেন এই যে কুইক বুকস প্লাস আপনার এখানে শো করতেছে ট্রায়াল এন্ডস 11-18-2025, মানে নভেম্বরের 18 তারিখে আমার ট্রায়াল পিরিয়ডটা শেষ হয়ে যাবে তারা বলতেছে। এখন এখানে তিনটা অপশন, ডাউনগ্রেড ইওর প্ল্যান, ক্যান্সেল ইওর ট্রায়াল, আপগ্রেড ইওর প্ল্যান। ধরেন আমি আপগ্রেড করতে চাই, তো আমি আপগ্রেড ইওর প্ল্যানে ক্লিক করব। প্লাসের উপরে একটাই অপশন আছে, সেটা হচ্ছে অ্যাডভান্স, তাই না? প্লাসের উপরে একটাই অপশন আছে না, অ্যাডভান্স। এখন দেখেন এইখানে প্লাসের ক্ষেত্রে 2টা অ্যাকাউন্টেন্ট সিট মেনটেন করা যায়, আর অ্যাডভান্সের ক্ষেত্রে 3টা অ্যাকাউন্টেন্ট সিট মেনটেন। তারপর প্লাসে ইউজার হচ্ছে 5 জন আর অ্যাডভান্সে হচ্ছে 25 জন। এই যে নিচে যে অপশনগুলো ব্লু কালারের, এই কাজগুলা মানে আর কি আমি যদি অ্যাডভান্সে যাই তাহলে বেশি পাবো। ঠিক আছে, তো আমি আসেন অ্যাডভান্সে চলে যাব, চুজ প্ল্যানে গেলাম। এই যে এইখান থেকে স্ক্রিনশট নিবেন প্যাকেজ আপগ্রেড এবং ডাউনগ্রেড, তাহলে আমি বুঝতে পারবো আপনি প্লাস থেকে একবার অ্যাডভান্সে গেছেন। গেট স্টার্টেডে চলে যাব। এখন আমরা অ্যাডভান্সে চলে আসছি, আবার গিয়ার আইকনে চলে যাব। গিয়ার আইকন থেকে আবার সাবস্ক্রিপশন এন্ড বিলিং এ যাব। এই যে দেখেন এখন দেখাচ্ছে কি কুইক বুকস অ্যাডভান্স। ঠিক আছে, এই জায়গার একটা স্ক্রিনশট নিয়ে দেবেন। এরপর আসেন আমি চাচ্ছি ডাউনগ্রেড করব, মানে অ্যাডভান্স থেকে অন্য যে কোনো প্যাকেজে চলে যাব। তো আমি এখানে থেকে চলে যাব ডাউনগ্রেড ইওর প্ল্যানে। দেখেন অ্যাডভান্সের নিচে কি কি অপশন আছে, প্লাস, এসেনশিয়াল, সিম্পল, স্টার্ট, যে কোনোটাতেই যাওয়া যায়। ধরেন আমি আবার প্লাসে যেতে চাচ্ছি, এই যে প্লাস, অ্যাডভান্স থেকে যদি প্লাসে যাই তাহলে আমার এই অপশনগুলা আমাকে হারাইতে হবে। ঠিক আছে, সর্বপ্রথম সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এখানে দুইটা জিনিস, একটা হইতেছে 3টা অ্যাকাউন্টিং ফার্মকে আমি হারাই ফেলবো। ঠিক আছে, তারপরে হইতেছে ব্যাকআপ এবং রিস্টোর আমি পারবো না। এই দুইটা হইতে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। তারপরে হচ্ছে কন্টিনিউতে চলে যাব। এই ব্যাকআপগুলো ডাউনলোড করে দেওয়া যাবে না? অবশ্যই এক্সপোর্ট ডাটাতে গিয়ে সব ডাউনলোড করতে পারবেন ওই গিয়ার অ্যাকাউন্ট থেকে। চেঞ্জ প্ল্যান, এই যে এখানে একটা স্ক্রিনশট নেবেন, তাহলে আমি বুঝবো যে আপনি আবার প্লাসে আসছেন। গেট স্টার্টেড, কিন্তু তবে শর্ত থাকে ওই ট্রায়াল পিরিয়ড বা ওই কোম্পানির মেয়াদ থাকতে হবে। যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে আর আপনি ডাটা ইয়া করতে পারবেন না। এই যে এই জায়গার একটা স্ক্রিনশট নেবেন, তাহলে আমি বুঝবো যে আপনি একবার অ্যাডভান্সে গেছেন, একবার কি প্লাসে আসছেন। তো এটা হচ্ছে আমাদের প্যাকেজ আপগ্রেড এবং ডাউনগ্রেডের ব্যাপার। এরপর আসেন আমাদের পরবর্তী যেটা সেটিংস, কাস্টমাইজ ইনভয়েস অ্যাজ ইওর চয়েস। ইনভয়েস, ইনভয়েসটাকে সেট আপ করব। আমরা অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠানে গেলে দেখা যায় তারা প্যাডের উপরে কি করে, ইনভয়েসটাকে প্রিন্ট করে দেয়, তাই না? জি। তো প্যাডটা কি একটু কালারিং থাকে বা একটু তাদের লোগো থাকে, তাদের একটু অ্যাড্রেস ডিটেল এগুলা থাকে, তাই না? তো আমরা এইভাবে কাস্টমারদের জন্য আমরা কি করতে পারি, ইনভয়েসটাকে কাস্টমাইজ করে নিতে পারি। তো সেটা কেমন, সেটার জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের গিয়ার আইকনে। গিয়ার আইকন থেকে চলে যাব হচ্ছে কাস্টম ফ্রম স্টাইল। এখানে অলরেডি তারা একটা করে রাখছে আমার জন্য, কিন্তু আমি একটা নতুন করে ডিজাইন করবো। এই যে নিউ স্টাইলের পাশে যে ড্রপ ডাউন মেনু আছে, সেখান থেকে অপশন ইনভয়েস, এস্টিমেট, সেলস রিসিপ্ট, আমি ইনভয়েসটা করে দিব, আপনারা বাকি দুটা করবেন সেম প্রসেসে। তো আসেন আমরা ইনভয়েসের জন্য চলে যাব। এই যে এখন কিন্তু বেসিক্যালি এরকম দেখাচ্ছে, এটাই হচ্ছে আপনার ইনভয়েস প্রিন্ট দিলে দেখেন খুব খারাপ দেখা যাচ্ছে না, মানে আর কি কোনো লোগো নাই, কোনো স্ট্যান্ডার্ড কোনো কিছু মেনটেন করা নাই। তা আসেন আমরা এটাকে একটু চেঞ্জ করব। তো সর্বপ্রথম আমি এখানে নাম দিব হচ্ছে মাই টেমপ্লেট, মাই টেমপ্লেট। এরপরে আসেন টেমপ্লেটের থিমটাকে আমরা একটু চেঞ্জ করব। এই অপশনে ক্লিক করব, চেঞ্জ আপ একটু থিম। দেখেন এরি নিউ, এরি ক্লাসিক, দেখেন ডান পাশে চেঞ্জ হচ্ছে মডার্ন, তারপরে ফ্রেশ, তারপরে বোল্ড, তারপর কি ফ্রেন্ডলি, তাই না? এই এই কয়টাই, এর বাইরে আর চেঞ্জ করা যাবে না। তো আমি এটাকে বোল্ডটাকে নিলাম। এরপর আসেন লোগো, লোগো নাই, আমি চাচ্ছি লোগোটাকে দেওয়ার জন্য। তো মেক লোগো এডিট দিয়ে এই যে দেখেন শো লোগো, যদি আমি লোগোটাকে শো করি দেখেন ডান পাশে শো করতেছে। এখন এটা আপনি সাইজ মিডিয়াম
স্মল, লার্জ যে কোনোটা আপনি ব্যবহার করতে পারেন। প্লেসমেন্ট, আপনি কোন দিকে দেখাতে চাচ্ছেন, আমি রাখলাম ডান পাশে, আমি দেখাতে চাচ্ছি। আবার হাইড লোগো করলে সেটা লোগোটা কি চলে যাবে। তারপর আসেন কালার, ট্রাই অ্যানাদার কালার। আচ্ছা, এখন কালারের ক্ষেত্রে বলে দিই, অনেকে নিজস্ব পছন্দের কালার থাকতে পারে। গুগলে যাবেন, গুগলে গিয়ে সেই কালারের কোড নাম্বারটা খুঁজে আনবেন, খুঁজে এনে এখানে লিখে দিবেন, ঠিক আছে। আর যদি মনে করেন যে না, এখানে যে কালার আছে সেটাই ব্যবহার করবো, ওয়েল, দ্যাটস এনাফ। এই যে দেখেন, এই যে কালার চেঞ্জ হচ্ছে, আমি যা বাম পাশে ক্লিক করতেছি সেটা কি ডান পাশে চেঞ্জেস হয়ে যাচ্ছে, তাই না? ওকে, তো আমি এই কালারটাকে রাখলাম। এরপর আসেন ফ্রন্ট। আমরা অনেক ধরনের ফ্রন্ট ব্যবহার করি এমএস ওয়ার্ডে, কিন্তু এখানে এই 4টা ফ্রন্ট ছাড়া অন্য কোনো ফ্রন্ট ব্যবহার করা যায় না। তো আমার পছন্দ, আমি সবসময় কোরিয়ার নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি। তো কোরিয়ার ফ্রন্ট নিয়ে আমি করলাম। ফ্রন্টের সাইজ মিডিয়াম সাইজ রাখবো, 8, 10, 12, 10 রাখলাম। ওকে, ইএফটি ডিটেলস এর প্রয়োজন নাই। প্রিন্ট সেটিংস, আমরা অনেক আগেকার দিনে মানুষজন এক্সপার্ট যারা আছি তারা ওই যে প্রিন্ট করার সময় বলে দিতে পারি উপরে কত থাকবে, নিচে কত, ডানে বামে, সেই হিসাবটা বলে দিতে পারি। যদি আপনি সেই মেজারমেন্ট না জানেন, কোনো সমস্যা নাই, এখানে কোনো কিছু করার প্রয়োজন নেই। সে বাই ডিফল্টই A4 সাইজে সে প্রিন্ট করে নেবে। তারপর আসেন কন্টেন্ট। কন্টেন্টের ক্ষেত্রে 3টা পার্ট। প্রথমে হচ্ছে আসেন হেডার পার্ট। আমি হেডার পার্টে যখন ক্লিক করব, আপনি হেডার পার্টে কি কি জিনিস দেখাচ্ছেন এইখানে পুরো ডিটেলস, আপনার বিজনেস নেম, ফোন নাম্বার, ইমেল, বিজনেস অ্যাড্রেস, আর এই পাশে লোগো, তারপরে কি কি জিনিস দেখাচ্ছে সবকিছু এখানে শো করবো। এখন আপনি চাচ্ছেন যে আপনার ফোন নাম্বারটা যাতে এখানে না শো হোক, তো আমি এটা কি করব, আনচেক করে দেবো। দেখেন ফোন নাম্বারটা এখান থেকে চলে গেছে, ঠিক আছে। তারপরে আপনি এখান থেকে আপনার ইনভয়েসের নাম ইনভয়েসে থাকবে, এই যে এখানে ইনভয়েস লেখা থাকবে। তারপরে হচ্ছে ফ্রম নাম্বার, ইউজ কাস্টম ট্রানজেকশন টার্ম, ডিউ ডেট, পেমেন্ট মেথড, মানে এখানে টার্ম, ডিউ ডেট, পেমেন্ট মেথড, এই যে এখানে দেওয়া আছে, আর লোগো দেওয়া আছে। এরপর আসেন টেবিল। টেবিল ফরম্যাটে চলে যাই। টেবিলের জন্য কিভাবে দেওয়া আছে কলাম, ডেট, একটা আইটেমের নাম, ডেসক্রিপশন, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। আপনি যে যে কলামকে দেখতে চান সেই অনুযায়ী আপনি দিতে পারেন, বাট আমার কাছে মনে হয় এটাই স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তারপরে আসেন ফুটার কলাম। ফুটার কলামে ক্লিক করা মাত্রই, মনে আছে আমরা সেটিংস এর সময় 2টা কলাম নিয়ে আসছিলাম, ডিসকাউন্ট আর ডিপোজিট, মনে আছে? ডিসকাউন্ট এবং ডিপোজিটের কলাম, এই 2টা অপশন এখানে তারা শো করতেছে, এই যে ডিসকাউন্ট এবং ডিপোজিট, এই যে দেখেন ডিসকাউন্ট এবং ডিপোজিটের কলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনি চান মেসেজ লেখার জন্য, অনেক সময় বাম পাশে কিছু শর্ত লেখা থাকে না, যে যেমন হইতেছে বিক্রিত মাল কতদিনের মধ্যে ফেরত দিতে হয়, তারপরে মাল ব্যবহারের পরে যদি কোনো সমস্যা হয় যাতে কাস্টমার সেন্টারে যোগাযোগ করার জন্য, বা এরকম যে কন্ডিশন গুলা, সেগুলো আপনি চাইলে এখান থেকে লিখে দিতে পারেন। আমি ধরেন একটা কন্ডিশন যদি আমি লিখি, ইফ প্রোডাক্ট উইল বি ডিফেক্ট মাস্ট বি রিটার্ন উইথিন 5 days, 5 দিনের মধ্যে আপনাকে সেটা রিটার্ন করতে হবে। তাহলে আমি এটাকে, এই যে দেখেন এই লেখাটা এখানে আসছে, আমি চাচ্ছি এই লেখাটা একটু বড় করে দেওয়ার জন্য 12 করে দিলাম, এই যে লেখাটা এখানে ভিজিবল। এরপর আসে নিচে, ফুটারে অনেক সময় অনেক কিছু গ্রিটিংস লেখা থাকে, ধন্যবাদ, আবার আসবেন, বা আমাদেরকে চুজ করার জন্য, মানে আর কি এরকম গ্রিটিংস আকারে কিছু লেখা থাকে। ধরেন আমি লিখলাম থ্যাঙ্কস, থ্যাঙ্কস ফর কামিং, দিয়ে আমি 3টা এক্সক্লামেশন, এটা মাঝখানে থাকবে, সেন্টারে আছে, আর এটার হচ্ছে 12 দিয়ে দিলাম। বা আপনার যে প্রয়োজন ফুটার টেক্সটে যে লিখতে চান সেটা লিখতে পারেন, ঠিক আছে। এরপর আসেন ইমেইল। কাস্টমারের কাছে একটা ইমেল তো যাইতে হবে, তাই না? ইমেলটা কিভাবে যাবে, এই যে দেখেন ইমেলটা তার কাছে এইভাবে লোগো, ডিউ ডেট, এই যে প্রিন্ট আউট সেভ, এই যে নাম, এই যে বিল নাম্বার, টার্ম, আইটেম নেম, এই যে এইভাবে করে তার কাছে পুরো ডিটেলস চলে যাবে, ঠিক আছে। এই যে দেখেন সামারাইজ ডিটেলস চাইলে শুধু অল্প একটু যাবে, আর পিডিএফ অ্যাটাচ চাইলে পিডিএফ অ্যাটাচ আকারে যাবে। তো আমি চাই ফুল ডিটেলস তার কাছে যাক। এখন মেসেজে এই যে এখানে যে মেসেজটা লেখা আছে, এই লেখাটা আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন। এই যে লেখাটা কাস্টমাইজ, ধরেন এই যে আমি একটা গ্যাপ অফ করে দিলাম, দেখছেন লেখা চেঞ্জ হয়ে গেছে না? এভাবে করে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। আমার সবকিছু ঠিকঠাক আছে, আমি এটাকে ডান দিয়ে দিব।
একটু রিলোড দিয়ে নিতে হবে। ওকে, এই যে মাই টেমপ্লেট চলে আসে। এখন আমি চাচ্ছি এটা এডিট করতে চাইলে আবার এডিট করতে পারবেন। ড্রপ ডাউন মেনু থেকে আমি এটাকে প্রিভিউ দেখি যে কেমন আমার ডিজাইন হয়েছে। তো প্রিভিউ পিডিএফ এ চলে যাব। এই যে আমার ইনভয়েসটা দেখতে এইরকম হয়। এগুলো বাই ডিফল্ট আসে ভাই, এটা নিয়ে চিন্তার কারণ নাই। এগুলো বাই ডিফল্ট এই যে এইভাবে লেখাটা আসে। মোটামুটি তাও কি একটা স্ট্যান্ডার্ড আসছে, তাই না? যে আমি একটা কাস্টমারকে দিলে সে একটা মানে আর কি ফার্স্ট ইমপ্রেশনটা ভালো পড়বে তার কাছে, রাইট? এখন আসেন আমি এটাকে চাচ্ছি মেক ডিফল্ট করে দেওয়ার জন্য। মেক ডিফল্ট করে দিলে রিজন কি হবে, যতগুলা ইনভয়েস আমি প্রিন্ট করব ততগুলা এই মেথডেই আমার আসবে। ঠিক আছে? তো আপনারা এইটার যে বাকি দুটো অংশ আছে, এস্টিমেট এবং সেলস রিসিপ্ট, এই দুটো আপনারা বাসায় করবেন। হুম, ওকে। ওকে, তো আমরা আমাদের ট্যাক্সের ইয়াতে চলে আসি। ট্যাক্সের নিয়ে আমরা ইয়া করব। তো ট্যাক্সের কাজটা আমরা পাবো হচ্ছে মাই অ্যাপস এর আন্ডারে, সেখান থেকে ট্যাক্স। ওকে, তো এক এক দেশের ট্যাক্স সিস্টেম এক এক রকম, এক এক দেশের ট্যাক্সের প্রসেস এবং ইন্ডিভিজুয়ালিটি এক এক রকম। তো আমরা এই কোর্সে শিখবো যে একটা নতুন ট্যাক্স কিভাবে অ্যাডিশন করা যায়। অনেক দেশে মানে আর কি ট্যাক্স একদম ফিক্সড, যেমন অস্ট্রেলিয়াতে। তারপরে এছাড়াও অন্যান্য অনেক কান্ট্রি আছে, সেই সব দেশে কি ট্যাক্স একেবারে ফিক্সড করা থাকে। আবার অনেক দেশে যেমন ইউএসএ, ইউকে তে ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাক্সের রেট। আপনার বিভিন্ন স্টেটে কাজ করতে যাবেন, স্টেট অনুযায়ী তারা কি ট্যাক্সের রেটটা ডিফার আছে। তো সেক্ষেত্রে আপনি আপনার ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করে নিবেন যে হ্যাঁ ট্যাক্স রেটটা কেমন, বা সে নিজেও ট্যাক্স রেটটা সেট আপ করে আসতে পারে। তো এই ক্ষেত্রে ট্যাক্স রেটটা সেট আপ করার ক্ষেত্রে যদি আমি আলোচনা করি, ট্যাক্স রেটটা আমরা এখানে অ্যাড করা শিখবো। বেসিক্যালি কুইক বুকস হচ্ছে এমন একটা মানে আর কি সফটওয়্যার যারা গভর্নমেন্টকে তার ইয়া থেকে সরাসরি ট্যাক্স প্রদান করতে পারে। ঠিক আছে? অথরাইজড একটা সফটওয়্যার, বিশেষ করে ইউএসএ, ইউকে, মানে মেকিং ট্যাক্স ডিজিটালের আন্ডারে। তো দেখেন এখানে তারা প্রথমে বলতেছে ট্যাক্সটাকে তারা রেকর্ড করে, তারপরে হিসাব করে, এরপরে তারা সেটাকে গভর্নমেন্টের কাছে পে করে দেয় আপনার সফটওয়্যারের ভিতর থেকে। তো ট্যাক্সের যে রেকর্ডিং প্রসেস বা ফাইলিং প্রসেস সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আজকে আমরা দেখব একটা ট্যাক্সকে কিভাবে সেট আপ করা যায়। আমাদের বাংলাদেশে তো এখন ট্যাক্সের ই রিটার্ন, তাই না? মানে অনলাইন বেস চলে আসে। বাইরের দেশে তো অনেক আগে থেকেই সেটা অনলাইন বেসড। তো এখন তো আমি কি চাইলে কি বাইরের একটা ইউএস এর যে কোনো একটা ইয়ে দিয়ে আমি সেট আপ করে দিতে পারবো এখনই? পসিবল সেক্ষেত্রে? হ্যাঁ, অনেক কিছু ইনফরমেশন লাগবে, তার ডকুমেন্ট লাগবে, সবকিছু দিয়ে আমাকে সেটা সেট আপ করতে হবে। তো আমাকে বেসিক্যালি আমি এখন প্রথমে একটা কি করব, আমার সেই ট্যাক্সের প্যানেল আনার জন্য আমি একটা ডামি একটা ট্যাক্স সেট আপ করবো, ডামি। ঠিক আছে? তো ট্যাক্স সেট আপে চলে যাই, ধরেন যে কোনো নাম দিলাম। এই নামটা পাবেন ভ্যাট, ট্যাক্স, তারপরে জিএসটি, সবকিছু একই মিনিং করে। তারপর কারেন্সি ট্যাক্স পিরিয়ড অক্টোবর থেকে, ফাইলিং ফ্রিকোয়েন্সি হয় হচ্ছে কোয়ার্টারলি বেসড, কোয়ার্টারলি বেসড এর ভিত্তি করে ফাইলগুলো হয়। তারপর রিপোর্টিং মেথড হয় ক্যাশ। তারপরে ধরলাম সেলস রেট 25%, পারচেজে 25%, পারচেজ রেট রিক্লেমেবল দিয়ে নেক্সট অপশনে চলে যাবে। এই যে এখানে একটা ভিডিও তারা দিয়ে রাখছে ট্র্যাকিং ট্যাক্সের জন্য, কেটে দিয়ে ওকে দিব। এই যে আমার অরিজিনাল যে ট্যাক্সের যে প্যানেলটা আছে, ওভারভিউটা আছে, সেটা আমার কি এখানে তারা চলে আসে। আমরা যত এই অ্যাকাউন্টে ট্যাক্সের হিসাব করব, সেলের ক্ষেত্রে, পারচেজের ক্ষেত্রে, সবকিছু অ্যাডজাস্টমেন্ট করে ফাইনাল কত টাকা আমাকে ট্যাক্স দিতে হবে সেটা এখানে শো করবে। আমরা এখান থেকে এই যে প্রিপেয়ার রিটার্ন করতে পারবো, রেকর্ড পেমেন্ট করতে পারবো। ঠিক আছে? তো সেটার জন্য এখনো তো আমরা কোনো কাজ করি নাই। আস্তে আস্তে যখন কাজ শেষ করব তারপর আমরা এটা দিতে পারবো। তো আসেন সর্বপ্রথম আমরা চলে যাব ট্যাক্সটাকে অ্যাড করার জন্য। তো আমরা চলে যাব এই যে অ্যাড ট্যাক্স অপশনে। সেখান থেকে তিনটা অপশন আছে আমাদের সামনে, ট্যাক্স রেট, গ্রুপ রেট এবং কাস্টম ট্যাক্স। ট্যাক্স রেট, গ্রুপ রেট, কাস্টম ট্যাক্স। সংক্ষেপে বলে নিই,
যদি নতুন কোনো ট্যাক্স অ্যাড করতে হয়, নতুন কোনো ট্যাক্সের এজেন্সি অ্যাড করতে হয়, বাইরের দেশে যখনই আপনি নতুন করে একটা ট্যাক্স অ্যাড করবেন, তার এগেনিস্টে একটা এজেন্সি ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার ব্যবহার করতে হবে কাস্টম ট্যাক্স। তারপর গ্রুপ রেট কখন? যখন আপনি মাল্টিপল ট্যাক্স যখন একসাথে একটা প্রোডাক্টের উপরে ইম্পোজ করতে যান বা অ্যাপ্লাই করতে যান, তখন সেক্ষেত্রে আপনার কি গ্রুপ রেটটা ইউজ হবে। আর ট্যাক্স রেটটা কখন ইউজ হয়? যখন আপনার সেম নামেই আরেকটা রেট অ্যাড করার প্রয়োজন, নাম ওইটাই থাকবে, সেটা রেটটা যদি চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন ট্যাক্স রেট। তাহলে আমরা নতুন করে ট্যাক্স এজেন্সি করতেছি বা নতুন করে ট্যাক্স অ্যাড করব, সেক্ষেত্রে আমার ব্যবহার করতে হবে কাস্টম ট্যাক্স। ঠিক আছে? তো আপনাদের ফাইলে এখানে আমি দিয়ে রাখছি, এই যে এখানে সেলস ট্যাক্স 10%, পারচেজ ট্যাক্স 8%, জিরো রেটেড ট্যাক্স 0%। তো আসেন প্রথমে আমরা সেলস ট্যাক্স অ্যাড করব। সেলস ট্যাক্স স্টার্ট হবে হচ্ছে অক্টোবর থেকে। ফাইলিং ফ্রিকোয়েন্সি কোয়ার্টারলি বেসড, রিপোর্টিং মেথড হয় ক্যাশ। আর কালেক্টেড দেখেন, একটা জিনিসের উপরে দুই ভাবে কালেক্টেড হয় ট্যাক্স, একটা হচ্ছে সেলের থেকে, একটা হচ্ছে কি পারচেজ থেকে। এখন আমি এখানে একটা ট্রিক্স অবলম্বন করব প্র্যাকটিসের সুবিধার্থে, বারবার বলে দিচ্ছি প্র্যাকটিসের সুবিধার্থে। এখন 10%, এখন 10% তো আমি কি যখন সেলস রিলেটেড যদি কোনো ফর্ম ব্যবহার করি, যেমন ইনভয়েস, সেলস রিসিপ্ট, এস্টিমেট, তাই না, ক্রেডিট নোট, সেক্ষেত্রে আমি 10% পাবো, ওয়েল কোনো সমস্যা নাই। ধরেন কোনো কারণে আমার এক্সপেন্স সেন্টারে গিয়ে যেমন কোনো এক্সপেন্স করা, বিল করা, তাই না, এই ক্ষেত্রে যদি আমার 10% প্রয়োজন পড়ে, তখন আবার আমাকে এসে কি করতে হবে, অ্যাড করতে হবে আরেকটা নামে, তাই না। এটা আমার জন্য কি একটু পেইন হবে। তো আমি ট্রিক্সটা এখানে অ্যাপ্লাই করব কি, দেখেন, দিস ট্যাক্স ইজ কালেক্টেড অন পারচেজ, মানে সেম জিনিসটাই আমি দুই জায়গা থেকে করতেছি, মানে আমার সেলস রিলেটেড ফর্মেও আমি পাবো 10%, পারচেজ রিলেটেড ফর্মেও আমি 10% পাবো। ঠিক আছে, অ্যাজ এ প্র্যাকটিস পারপাস। তারপর বলছি পারচেজ ট্যাক্স ইজ রিক্লেমেবল, যদি কোনো কারণে আমি পারচেজ করার সময় ট্যাক্স বেশি দিয়ে ফেলি, সেটাও আমি রিক্লেম করার, হ্যাঁ রিফান্ড পাওয়া, মানে আর কি সোজা কথা, রিক্লেম পাওয়া বা রিফান্ড পাওয়া ফ্যাসিলিটি আমি পাবো। এটাকে কোনটা? ওই যে দিলেন, হুম, বাংলাদেশের যে ইনপুট আউটপুট ট্যাক্সের যে নিয়ম সেটাই কেটে হচ্ছে। হ্যাঁ, বাংলাদেশে বা অন্যান্য দেশে জিএসটি যে প্রসেস সেম। দিয়ে আমি এটাকে সেভ করে দিব। না আসলে একটু রিলোড দিয়ে নিবেন। আজকের ক্লাসেও অ্যাসাইনমেন্ট কম, নেক্সট ক্লাস থেকে আপনাদের অ্যাসাইনমেন্টের মানে আর কি বোঝা শুরু হবে ইনশাআল্লাহ। অনেকগুলো দেখতে হবে। অল্প তাও সেটিংস, এখনো তো অ্যাকাউন্ট রিসিভেবল ম্যানেজমেন্টের কাজই আসেনি। অ্যাকাউন্টস পেয়েবল ম্যানেজমেন্ট আছে, রিকনসিলিয়েশন আছে, তাই না, রিপোর্ট সেকশন আছে। কুইক বুকসের 6টা, জেরো 4টা, 10টা করে। আর হচ্ছে মার্কেট প্লেসের 2টা, টোটাল 13টা, অনবোর্ডিং ক্লাস সহ। লগ আউট করে ফেলছে আমাকে। তো আসেন আমরা আমাদের পরবর্তী আমরা একটু চেক করে দেখব আমাদের ট্যাক্সটা অ্যাড হয়েছে কিনা, কেমন। তো সেটার জন্য আমরা মাই অ্যাপস এর আন্ডারে ট্যাক্সে চলে যাই একটু। এই যে দেখেন ভ্যাট, এই যে ডান পাশে যদি আমি ক্লিক করি, দেখেন সেলস ট্যাক্স, এই যে নিচে এখনো দেখছেন রিলোড নিচ্ছে, এই সেলস ট্যাক্স অ্যাড হয়ে গেছে না। এখন আমি তো কাজটা করছি কি, অ্যাট দ্য সেম টাইম কাস্টমার প্যানেল এবং সাপ্লায়ার প্যানেলের দুইটা জায়গায় যাতে আমি 10% পেতে পারি, সেই কাজটা করছি। আমরা একটু চেক করে আসবো। দেখেন, ধরেন আমি কাস্টমার প্যানেল থেকে চুজ করলাম ইনভয়েস। আমি যদি ইনভয়েসে চলে যাই, আমি এই 10% পাবো কিনা আমি একটু চেক করে আসবো। এই যে ট্যাক্স, ট্যাক্সের আন্ডারে দেখেন এই যে 10% আমি পাচ্ছি, তাই না।
তার মানে কি আমার প্রপারলি সেলস প্যানেলে সেটা অ্যাড হয়েছে। এখন আসেন আমি যদি এক্সপেন্স সেন্টারে চলে যাই, সাপ্লায়ার প্যানেলে ধরেন আমি এক্সপেন্স করতে যাচ্ছি, আমি এখানে ট্যাক্সে যাই ক্লিক করব, দেখেন 10%। কেন করলাম? অ্যাজ এন প্র্যাকটিস পারপাস, যাতে আমরা দুই জায়গায় যাতে সেম রেটটা পাই। রেটটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো এই রেটটা পাওয়ার জন্য আমরা দুই জায়গায় এই টেকনিকটা অবলম্বন করলাম, যাতে আমরা দুই জায়গায় পেয়ে যাই। আর অবশ্যই ক্লায়েন্টের সাথে ট্যাক্সের ব্যাপারে কথা বলে নিয়ে তারপরে কাজ শুরু করবেন। এরপরে আসেন আমরা আরেকটা ট্যাক্স অ্যাড করি, পারচেজ ট্যাক্স। তো আমরা চলে যাব কাস্টম ট্যাক্সে, পারচেজ ট্যাক্স। দেখেন পারচেজ ট্যাক্স নামে একটা এজেন্সি ক্রিয়েট হয়ে গেছে। কারেন্ট ট্যাক্স ক্যালকুলেশন হবে অক্টোবর থেকে, কোয়ার্টারলি বেসড ফ্রিকোয়েন্সি, তারপর রিপোর্টিং মেথড হয় হচ্ছে ক্যাশ, 8% করে, 8% করে পারচেজ ট্যাক্স রিক্লেমেবল দিয়ে আমরা এটাকে সেভ করে দেব। এই যে সেলস ট্যাক্স, এই যে ডান পাশে স্ক্রল করলে পারচেজ ট্যাক্স। এরপরে আসেন আরেকটা করব, জিরো রেটেড ট্যাক্স। জিরো রেটেড ট্যাক্স, ওকে। কারেন্ট ট্যাক্স পিরিয়ড হচ্ছে অক্টোবর, ফাইলিং ফ্রিকোয়েন্সি কোয়ার্টারলি, রিপোর্টিং মেথড ক্যাশ, এগুলো কি হবে? দুটাই জিরো। পারচেজ ট্যাক্স ইজ রিক্লেমেবল দিয়ে সেভ করে দিব। জিরো রেটেড ট্যাক্স, এই যে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, মার্কিং করে দিবেন জিরো রেটেড ট্যাক্স, পারচেজ ট্যাক্স, সেলস ট্যাক্স। এখন চাচ্ছেন কোনো কারণে ট্যাক্সের কোনো সেটিংস চেঞ্জ করার জন্য, এই যে ধরেন এই সেলস ট্যাক্সে চেঞ্জ করার জন্য চাচ্ছেন, তো এডিট সেলস ট্যাক্সে গিয়ে এই যে এডিট সেটিংসে গেলে সেটিংস রিলেটেড যা আছে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আর যদি রেটে চান, এই যে রেটে চলে যান, তাহলে আপনি কি করতে পারবেন? রেটটাকে চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে। এই যে রেটের ক্ষেত্রে চেঞ্জ চলে আসে। এখন এই যে এখান থেকে গেলে আপনি রেটটা আবার পুনরায় চেঞ্জ করে নিতে পারবেন। এখন এখানে ডেটটা একটু কাইন্ডলি আপনারা চেঞ্জ করে নিবেন, এটা 1970 সাল দিয়ে বসে আছে, হ্যাঁ, একটু চেঞ্জ করে নিবেন। 24 সাল দিবেন, হ্যাঁ। বলতে যে মনে ওই অটোমেটিক্যালি নিয়ে রাখেন ভাই, ফ্রিতে করলে তো একটু তো ঝামেলা পোহাইতে হবে, এটাই স্বাভাবিক। এই যে সেভ করে দিবেন, সবাই রেট সেটিংসে গিয়ে এটাকে গিয়ে একটু চেঞ্জ করে নেবেন। ওকে, এবার আসেন আমি একটু গ্রুপ ট্যাক্স নিয়ে বোঝাই। ধরেন আমি চাচ্ছি ট্যাক্সের কলাম কয়টা থাকে, একটু আগে যে দেখে আসেন আপনারা, ট্যাক্সের কলাম কয়টা, নাকি দেখেন নাই কেউ? ট্যাক্সের কলাম ইনভয়েস বা এক্সপেন্সের সময় ট্যাক্সের কলাম কয়টা থাকে? 5টা? হাউ ইজ ইট পসিবল? একটা প্রোডাক্টের জন্য তো কলাম একটাই থাকে, তাই না? একটা প্রোডাক্টের জন্য একটা কলাম থাকে না? এখন আসেন, ধরেন আমি চাচ্ছি যে কোনো, যেমন মানে মনে নাম দুটো পেস্ট হ্যাঁ, দুটোই নিছি একই ব্র্যান্ডের একই সব দুইটা নিছি কিন্তু মানে কি কোয়ান্টিটি দিয়ে দিতে হবে মানে আমরা সব কিছু সব করে ব্যবহার নেই হ্যাঁ, তো এখন কোয়ান্টিটি দিবেন দুইটা। কোয়ান্টিটি বলবেন আমি বলছি রেট, ট্যাক্স রেট তো একটাই ধরতে পারবেন, তাই না? রেট তো একটাই। এখন ধরেন কোনো কারণে একটা প্রোডাক্টের উপরে আপনার ধরতে হবে 18%, সরি 35% একটা ট্যাক্স। কিভাবে? এই যে ভ্যাট 25% আর সেলস ট্যাক্স 10%, দুইটাকে মিলে একটা প্রোডাক্টের উপর আমি ইম্পোজ করতে চাই। তো সেক্ষেত্রে
আমি কোন কাজের ক্ষেত্রে ব্যবহার করব? সেলস এর ক্ষেত্রে। তো আসেন আমি একটা গ্রুপ রেট অ্যাড করার চেষ্টা করব। তো চলে যাব ট্যাক্স প্যানেলে, সেখান থেকে অ্যাড ট্যাক্স এর আন্ডারে চলে যাব গ্রুপ রেট। গ্রুপ রেটে গিয়ে আমি এখান থেকে নাম দিই গ্রুপ ট্যাক্স। ঠিক আছে, তারপরে ট্যাক্স রেট এখানে আমি দিব কি, যেহেতু সেলস রিলেটেড কাজ করব তো ভ্যাট দিব সেলস, আর অ্যাপ্লাই হবে কি নেট অ্যামাউন্টের উপরে। আর আরেকটা কি করতে চাইছিলাম, সেলস রেট সেলস, কেয়ারফুলি দিবেন। যদি ঠিকঠাক মতো না দেন তাহলে কিন্তু পরবর্তীতে এডিট করা যাবে না গ্রুপ রেট। ঠিক আছে, অ্যাপ্লিকেবল অন নেট অ্যামাউন্ট দিয়ে আমি এটাকে সেভ করে দিই। তাহলে ভ্যাট আর সেলস ট্যাক্স তাহলে টোটাল মিলে 35% হবে। দেখেন আমি এটাকে একটু রিলোড দিব। রিলোড দিয়ে যখন আমি ইনভয়েসে চেক করতে যাব তখন দেখবেন যে দুইটা মিলে কম্বাইন্ড হয়ে একটা ট্যাক্স রেট আসছে। এটা মাল্টিপল ট্যাক্স যখন ইউজ করা হয় সেক্ষেত্রে। দেখেন আমি চলে যাব ইনভয়েসে, চলে যাই। এই যে ট্যাক্স প্যানেলে যাব, দেখেন তো 35% আসে। হ্যাঁ, 35% কিভাবে পাইছি? এই যে ভ্যাট 25% আর সেলস ট্যাক্স 10%, তাহলে দুটাকে মিলে কম্বাইন্ডলি হচ্ছে কত? 35। এটা কি আমরা এক্সপেন্স সেন্টারে পাবো বা সাপ্লাই সেন্টারে পাবো? বলেন তো। পাবো না, কারণ আমরা সেলস এর জন্য এই কাজটা করছি, মানে কাস্টমার রিলেটেড ফর্মের জন্য এই কাজটা করছি। যদি সাপ্লাই ফর্মের জন্য চাইলে এইভাবে আপনি করতে পারেন। ঠিক আছে, ওকে। তো আমরা ট্যাক্সের অ্যাড করা দেখলাম, আপনার প্রত্যেকটা প্যানেলে স্ক্রিনশট দিয়ে অ্যাসাইনমেন্টে জমা দিবেন। ঠিক আছে, প্রেজেন্টেশনটা একটু সুন্দরভাবে করে জমা দেওয়ার চেষ্টা করবেন।